কোনো ব্যবস্থা নেয়নি আইন মন্ত্রণালয়। চ্যানেল 24 এর অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এদিকে বিচারকদের আচরণবিধি তৈরিতে সরকারকে আরও 1 সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমও মনে করেন অধস্তন আদালতের বিচারকদের একটি শৃঙ্খলার মধ্যে রাখা দরকার। মাসুদুর রহমানের রিপোর্ট। অধস্তন আদালতের বিচারকদের দুর্নীতি, অসদাচরণের অভিযোগ নতুন কিছু নয়। প্রায়ই এমন অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট। কিন্তু চ্যানেল 24 এর অনুসন্ধান বলছে সম্প্রতি এমন 46 জন বিচারকের বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। এরকম বাস্তবতায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি করতে বারবারই তাগিদ দিয়ে আসছেন আপিল বিভাগ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমও মনে করেন অধস্তন আদালতের বিচারকদের একটি শৃঙ্খলার মধ্যে রাখা দরকার। নিম্ন আদালতের যে সমস্ত কথা শুনি এগুলো সম্বন্ধে যথেষ্ট বক্তব্য দেওয়ার বিষয় আছে, কিন্তু এই বক্তব্য দেওয়া ঠিক হবে না। তার কারণ এটা আদালত সম্বন্ধে জনগণের আস্থা নষ্ট হোক, এটা আমি চাই না। বিচার বিভাগের কোনো করাপশনের ব্যাপারে আমাদের ভূমিকা, আমাদের মনোভাব হওয়া উচিত জিরো টলারেন্স। 1999 সালে বিচার বিভাগ আলাদা করা সম্পর্কিত মাসদার হোসেন মামলার রায়ে 12 দফা নির্দেশনার মধ্যে বিচারকদের শৃঙ্খলা বিধি করার কথা, কিন্তু দীর্ঘ 18 বছরেও তা বাস্তবায়িত হয়নি। সবশেষ রোববার সেই বিধিমালা করতে সরকারকে আরো 1 সপ্তাহ সময় বেঁধে দেন আপিল বিভাগ। বর্তমান রুলে রাষ্ট্রপতি একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী এই কর্মচারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে। এটাকে, এই কথাটা বলেছিলেন উনি এই কনটেক্সটে যে এটা সুপ্রিম কোর্টের কিছু ভূমিকা থাকা দরকার। সেই কনটেক্সটেই মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল যে রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব হয়ে যাচ্ছে, আর উনি প্রধান বিচারপতি বললেন না, রুলসে রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করার মতন কিছুই নাই। বিচারকদের শৃঙ্খলাবিধি করতে এর আগেও কয়েক দফা সময় নিয়েছে সরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। উদ্ভাবন ও দূরদর্শী নীতির মাধ্যমে সহিংসতা ও সংঘাত মুক্ত বিশ্ব করা সম্ভব, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে E9 ফোরামের মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীর 9 দেশীয় জোট E9 এর এই সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষার আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মানসম্মত শিক্ষা নিশ্চিতে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতাও তুলে ধরেন তিনি। সবার জন্য শিক্ষার লক্ষ্য নিয়ে 1993 সালে যাত্রা শুরু করে এই জোট। এবার এই জোটের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী, আর এজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। উদ্ভাবন, সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব। এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি। শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। রোহিঙ্গা সংকট নিয়ে কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সারোয়ার সুমন। সুমন, বৈঠকের বিষয়ে আমাদেরকে একটু জানাবেন যে এখানে কারা কারা অংশ নিয়েছেন, আর আসলে রোহিঙ্গাদের ব্যাপারে কি আলোচনা হচ্ছে সেখানে? আসলে গেল কয়েকদিনে কিন্তু রোহিঙ্গা ইস্যুতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি যেটি ঘটেছে যে গেল শুক্রবারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা তারা একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটিতে দেখা যাচ্ছে যে গেল অক্টোবর থেকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী যে দমনপীড়ন শুরু করেছে রোহিঙ্গাদের উপর, এই দমনপীড়নে গণহত্যা, ধর্ষণ এবং নানান ধরনের কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে এরকম বেশ কিছু অভিযোগ কিন্তু উঠেছে। এবং যদিও মিয়ানমার সরকার এই অভিযোগগুলো সম্পর্কে এখনো স্পষ্ট করে
করে কিছু জানায়নি। তবে এই প্রতিবেদনটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং দ্বিতীয় যে উল্লেখযোগ্য ঘটনাটি সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কক্সবাজারে নিবন্ধিত অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে যে রোহিঙ্গারা রয়েছেন, এখন বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছেন, তাদেরকে সন্দ্বীপের ঠ্যাঙ্গারচর নামে একটি জায়গায় সেখানে রিলোকেট করার একটি সরিয়ে নেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তো এই দুটি উল্লেখযোগ্য ঘটনা নিয়েই মূলত আলোচনা হচ্ছে এই মিটিংটিতে রাষ্ট্রপতি দেবন পদ্মায়, যেটি গেল 3টার সময় শুরু হয়েছে, বেলা 3টায়। এখানে মোটামুটি সব দেশের রাষ্ট্রদূতই আছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইইউ, চীন, জাপান থেকে শুরু করে আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার যেগুলো রয়েছে সেই দাতা সংস্থার প্রতিনিধিরা কিন্তু উপস্থিত রয়েছেন। তো সম্ভবত আমরা ধারণা করছি যে ঘণ্টাখানেকের মতো মিটিংটি চলবে এবং এই বৈঠকটি শেষ হবার পরে আমাদেরকে আসলে জানানো হবে যে বৈঠকে আসলে আমাদের পক্ষ থেকে কি বলা হলো এবং রাষ্ট্রদূতরা কি জানালেন। এই সব বিষয়ে আসলে বিস্তারিত জানানোর কথা রয়েছে। যদি তখন আমাদেরকে বিস্তারিত জানাই, আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সেটা দর্শকদেরকে জানাবো। তো এই ছিল অবস্থা এখান থেকে। ইশরাত, সুমন, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে পরবর্তীতে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করব। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সারওয়ার সুমন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 33 ক্রেডিট বাতিল ও আগের নিয়ম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে 20 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন উপাচার্য ও প্রক্টর সহ 15 শিক্ষক। দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন কমিটির সিনিয়র সদস্য ইকবাল মতিন। একই সাথে সভায় 14 থেকে 15 সিরিজের একাডেমিক কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়ারও সিদ্ধান্ত হয়। 33 ক্রেডিট বাতিলের দাবিতে গত 28 জানুয়ারি থেকে লাগাতার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে গতকাল রাতে উপাচার্য ও প্রক্টর সহ 15 শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। আমাদের সিদ্ধান্ত আমরা এখন আজকে উপনীত হলাম, সেটা হচ্ছে যে 33 ক্রেডিটটা আমরা এখন বাতিল করলাম আর করা হলো। এটা নোটিশটা পড়া যাবে। 14 এবং 15 সিরিজে যেই একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল, সেটা একাডেমিক মিটিংয়ে করা হয়েছিল, সেটাকে আমরা উইথড্র করলাম।